ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে সারতে পারেননি, ওনাকে তেল দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ বড় বড় তেলের ড্রাম বাংলাদেশে যা আছে তা মাথার উপর নিয়ে ঘুরছে এবং আরো বিদেশ থেকে কত স্মুথ তেল আছে সেই তেল দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। যে আমার যেটা সিক্স সেন্স যেটা বলছে বা আমার অভিজ্ঞতা যেটা বলছে সেটা হলো যে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে জাতির জন্য কোনো সুসংবাদ আসলে আমার কাছে মনে হচ্ছে যে নেই। এর কারণ হলো যে রাষ্ট্র পরিচালনার জন্য এক নম্বর যেটি দরকার সেটা হলো রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনীতির যে ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন মানুষ, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ ছাড়া কখনোই রাজনীতির নেতৃত্ব অন্য কেউ দিতে পারে না। আপনি অক্সফোর্ডের ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর হবেন, হার্ভার্ডের প্রেসিডেন্ট হবেন বা খুব বড় অলি আল্লাহ হবেন, এই যোগ্যতা দিয়ে সিংহাসন পরিচালনা করা যায় না। এমনকি আপনি খুব বড় যোদ্ধা, খুব বড় অর্থনীতিবিদ, তো সেক্ষেত্রে আপনি কখনোই সিংহাসনে বসে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। পৃথিবীতে এ ধরনের কোনো নজির নেই। আমরাও তেলের ড্রাম নিয়ে সবসময় এদেরকে পিছনে ঘুরেছি এবং সবসময় এদেরকে প্রিভিলেজ দিয়েছি। এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে সারতে পারেননি, ওনাকে তেল দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ বড় বড় তেলের ড্রাম বাংলাদেশে যা আছে তা মাথার উপর নিয়ে ঘুরছে এবং আরো বিদেশ থেকে কত স্মুথ তেল আছে সেই তেল দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। যে মিডিয়াগুলো 2 দিন আগে শেখ হাসিনার স্তুতিতে তারা ব্যস্ত ছিল, এখন শেখ হাসিনাকে যে অকথ্য ভাষায় গালাগালি শুরু করছে এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সমন্বয়কদের ভয় পাচ্ছে, এইরকম আপনি একটা আনপ্রেডিক্টেবল নেশন এবং এইরকম একটা আনপ্রেডিক্টেবল বিবেক, যারা কথা বলতে ভয় পায়, চিন্তা করতে ভয় পায়, আপনি কি করে আশা করেন যে খুব দ্রুত তারা একটা দাতাল মুক্ত শাসন পাবে? এটা হয় না, এটা অসম্ভব ব্যাপার। কোনটা একটু যদি পরিষ্কার করেন প্লিজ। রাজনৈতিক নেতৃত্বের আওয়ামী লীগকে আপনার অভিজ্ঞ দল বলেন কেন? আপনি দেখবেন একটা বট বৃক্ষ বা একটা আমরা কাঠের ঢেকি 1000 বছর হলেও তার ভিতর কিন্তু যাকে বলা হয় পরিপক্কতা আসে না, পুরনো হলেই হয় না। ভারতে দেখুন আম আদমি পার্টি খুব অল্প সময়ের মধ্যে তারা চমৎকার সফলতা দেখিয়েছে। ইভেন নরেন্দ্র মোদীর যে বিজেপি, কংগ্রেসের তুলনায় অনেক তরুণ, কিন্তু তারা সেখানে ভালো দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার, তারা অনেক ভালো করছে। তো বয়স হলেই যে মানুষ খুব পরিপক্ক হবে তা কিন্তু বলা যাচ্ছে না। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত সেটা হলো আওয়ামী লীগের ক্ষমতায় যারাই বসেছে তারা করেছে কি আশেপাশের যত পলিটিক্যাল মেধা, সেই মেধাকে তারা নিজের হাতে নষ্ট করেছে। যেমন আপনি হোসেন শহীদ সরওয়ার্দীর কথাই চিন্তা করেন, তো তিনি বলতেন, অহংকার করে বলতেন, আমি আওয়ামী লীগ। হোসেন শহীদ সরওয়ার্দী, এখন শুনতে আমরা তাকে অনেক শিক্ষিত মার্জিত লোক হিসেবে জানি, কিন্তু তার ভিতরে যে একটা স্বরূপতান্ত্রিক মনোভাব ছিল, তিনি আওয়ামী লীগের মধ্যে প্রথম পেটোয়া বাহিনী তৈরি করেন, মাস্তান বাহিনী তৈরি করেন এবং তার যারা প্রতিপক্ষ, এই হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বেই আওয়ামী লীগ পেটোয়া বাহিনী সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে পিটিয়েছিল। এই আওয়ামী লীগের পেটোয়া বাহিনী খান আব্দুল গাফফার খানকে পিটিয়েছিল। তো আপনি আওয়ামী লীগের ফার্স্ট। সেকেন্ড হলো বঙ্গবন্ধু যখন এলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরে তার প্রথম কাজ ছিল কি, ছাত্রলীগের একটা বিরাট মেধাবী গ্রুপ তৈরি হয়েছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে। এদের সবাইকে তিনি শেষ করেছেন। তিনি নিজের হাতে এই পুরো ছাত্রলীগের যে নিউক্লিয়াসটা যারা তৈরি হয়েছিল, হু লিড দ্য লিবারেশন ওয়ার, এটা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা, ইভেন কি বঙ্গবন্ধু, তারাও এটার নেতৃত্ব দেয়নি। পুরো মুক্তিযুদ্ধটা যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাজউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে বঙ্গবন্ধু নিজের হাতে শেষ করে দিয়েছেন। আবার শেখ হাসিনার দিকে আসেন। শেখ হাসিনা যখন 1981 সনে এলেন, তার হাতে ওই 80-র দশকে এক ঝাঁক তরুণ নেতৃত্ব, সেখানে সুলতান মোহাম্মদ মনসুর, কমল জাহাঙ্গীর, বগুড়ার আব্দুল মান্নান থেকে শুরু করে এরকম মাহমুদুর রহমান মান্না, এই যাদেরকে তিনি তার হাতে, তার জমানাতে অন্তত পক্ষে জাতীয় পর্যায়ের 30 থেকে 35 জন নেতা তৈরি হয়েছিল। তিনি সবাইকে শেষ করে দিয়েছেন। এভরিবডি হি ফিনিশড।
দেন আবার যখন সেই 111 থেকে শুরু করে 2009 পর্যন্ত, অর্থাৎ 2001 থেকে 2009 পর্যন্ত, এই সময়টিতে আরো প্রায় 30-35 জন তরুণ, আমাদের মতো তরুণ তৈরি হয়েছিল, যেটা উনি 2009 সালে নিজে ক্ষমতায় এসে আবার তাদেরকে আরেক দফা তিনি শেষ করে দিয়েছেন। তো ফলে আওয়ামী লীগের কি হলে নেতৃত্বে যে পর্যায়ে আসছে, ধরুন ওবায়দুল কাদের সাহেব আসছেন, তারপরে শেষে আপনার জাহাঙ্গীর কবির নানক সাহেব আসছেন, অন্যান্য যে যাদেরকে আমরা দেখতে পাই, তাদের পাবলিক ইমেজ মাইনাস, তাদের ব্যক্তিগত নৈতিক চরিত্র, অর্থনৈতিক চরিত্র, নেতৃত্বের গুণাবলী, দলের মধ্যে তাদের যে গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায়। ফলে আওয়ামী লীগের যে কোটি কোটি যারা নিবেদিত প্রাণ সৈনিক রয়েছেন সারা বাংলাদেশে, এখন তারা দিশাহারা হয়ে পড়েছেন। এর কারণ হলো তাদের মানে অনুকরণীয়, আশা যোগানের মতো ওইরকম কোনো নেতা নেই যাদেরকে তারা বিশ্বাস করতে পারে, যাদের প্রতি তারা নির্ভর করতে পারে। যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়াটা ওবায়দুল কাদেরের জন্য একটা দুর্ঘটনা, আর আওয়ামী লীগের জন্য একটা অভিশাপ। আমি এখানে প্রথম দিন থেকে বলছি যে আওয়ামী লীগে এত অযোগ্য, আনপ্রেডিক্টেবল, আনপ্রেজেন্টেবল কোনো সাধারণ সম্পাদক হয়নি, যেটা পুরো জমানাটাকে নষ্ট করে দিয়েছে। আর যে বন্ধু বা আওয়ামী লীগের যে শুভানুধ্যায় বলেছেন যে হাইকমান্ডের নির্দেশ পেলে আওয়ামী লীগের লোকজন বের হয়ে আসবে, তো এগুলো আবেগের কথা। হাইকমান্ড তো পুরো মানে আগস্ট মাসের 1 তারিখ থেকে শেখ হাসিনার পালিয়ে যাওয়া পর্যন্ত তাদের সর্বোচ্চ নির্দেশনা ছিল যে রক্তগঙ্গা বইয়ে দাও, যত কিছু হোক না কেন। তো সেটা নিয়ে তোমরা সেই সমন্বয় থেকে শুরু করে সমস্ত জায়গাতে করে আমার গদি রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। তখন সেই আওয়ামী লীগের পুলিশ লীগ কোথায় ছিল? আওয়ামী লীগের যে অন্যান্য আমলা কামলা, এত পেটোয়া বাহিনী, তাদের সেই ক্ষমতা কোথায় ছিল? গোপালগঞ্জের বিষয়টা সম্পূর্ণ আলাদা, এটা সব জায়গাতেই হয়। এটা মাতৃভূমিতে গোপালগঞ্জে যে অবস্থা আছে, বগুড়াতে একই অবস্থা সবসময় এটাতে ছিল, শেখ হাসিনা জামানাতেও ছিল, ফেনীতে একই অবস্থা ছিল। তো এখন দেখা গেল যে আগামীতে যত নির্বাচন হোক, দেখা গেল ওখান থেকে বিএনপির লোক যদি এমপি হয়ে আসে, তারপরে শেখ হাসিনার জনপ্রিয়তা ওখানে থাকবে। এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, যার যেখানে জন্মভূমি সেখানে একটা রাজনৈতিক থাকে। তো এর সাথে আসলে এখানে এখনো পর্যন্ত আপনি দেখেন যে আমাদের পরিবর্তনের কোনো লক্ষণ নেই। যে আমাদের 4টি বৃহৎ রাজনৈতিক দল, 4টি বৃহৎ রাজনৈতিক দল, যা প্রথমে আমি আওয়ামী লীগের কথা বলি। আওয়ামী লীগ 2 দফা পতন হলো, আওয়ামী লীগের 75-এ পতন হয়েছে, আর এইবার পতন হলো। এবং এখন পর্যন্ত আপনি দেখেন আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা ভুল স্বীকার করছে না, সরি বলছে না। তাদের ভুল ত্রুটিগুলো, গুণাগুলো, অন্যায়গুলো তারা সরাসরি বলছে না যে বাকশাল অন্যায় ছিল, পদ্মা সেতুতে চুরি হয়েছে, মেট্রো রেলে চুরি হয়েছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে টাকা চুরি করা হয়েছে, এটা খুব অন্যায়, দেশটাকে 12টা বাজানো হয়েছে। এরকম জিনিসগুলো খোলামেলা বলতে হবে। গোলাগুলি হয়েছে, এত লোককে মেরে ফেলা অন্যায় হয়েছে, এই ছাত্রদের অন্যায় হয়েছে, আমরা মাপ চাই। যারা অন্যায় করেছে তাদেরকে আমরা আইনের হাতে সদর্প করে দিয়ে আমরা খালি হাতে যারা ফ্রেশ আছে, অন্যায় করেনি, তারা রাজনীতি করতেছে। এই কথাটা আওয়ামী লীগ এখনো বলেনি। 2 নম্বর হলো জাতীয় পার্টি, বিএনপি। এখন বিএনপির 2বার পতন হয়েছে, 2 টাইমস বিএনপির পতন হয়েছে, কিন্তু বিএনপি এখন পর্যন্ত কিন্তু সরি বলেনি যে আমাদের সেই যে 15 ফেব্রুয়ারি নির্বাচন আমাদের ভুল ছিল, আমাদের সেই একতরফা নির্বাচন ভুল ছিল, মাগুরা নির্বাচন ভুল ছিল, আমাদের 111-এর ইয়াজউদ্দিনকে মানে ডবল ক্ষমতা দেওয়া, তারপরে বিচারপতির বয়স বাড়ানো, এগুলো ভুল ছিল, আমাদের হাওয়া ভবন সংক্রান্ত দুর্নীতি ভুল ছিল, হাওয়া ভবনের এই লোকের কারণে আমাদের পতন হয়েছিল। বিএনপি একবারও এই কথাগুলো বলেনি, মানে তারা তার জায়গাতে রেজিস্ট আছে। এরপর আপনি জাতীয় পার্টি আসেন, জাতীয় পার্টির মানে পতন হয়েছে 3 থেকে 4 বার। তো সেই 3 থেকে 4 বার যতবারই পতন হয়েছে, একটা লোক জাতীয় পার্টির পক্ষ থেকে বলেনি যে আমরা সেই ক্ষমতা গ্রহণ অবৈধ ছিল, এরশাদ ব্যক্তিগতভাবে এই অন্যায় করেছে, রাষ্ট্রপ্রধান হিসেবে তার এই কাজগুলো করা ঠিক হয়নি, জিএম কাদেরের এই ভুল আছে, রওশন এরশাদের এই ভুল আছে। তো যখন একটা মানুষ তার ভুলগুলো অকপটে স্বীকার না করবে, যেটাকে আরবিতে বলা হয় তওবা, তওবা মানে ফিরে আসা, তো যতক্ষণ পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলো তাদের ভুল স্বীকার করছে না এবং তাদের সেই ভুলের উপর তারা বসে বড়াই করছে, তো সেখানে সংঘাতময় রাজনীতি এবং অতীতের যে ভুলগুলো সেগুলো আবার নতুন করে পুনরাবৃত্তি, এগুলোরই সম্ভাবনা হবে। আদারওয়াইজ একেবারে সম্পূর্ণ নতুন একটা জেনারেশন আসতে হবে, নতুন রাজনীতিবিদ আসতে হবে, নতুন নেতৃত্ব আসতে হবে, একটা সবকিছু নতুন। আদারওয়াইজ আপনার পুরনো বোতলে নতুন মদ বা নতুন, বিকজ এখন এই আন্দোলন নিয়ে
সামাজিক মাধ্যমে যে সকল বিতর্ক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। প্রথমত হলো যে এই আন্দোলনকে ঘিরে আমাদের আবেগ ছিল 5 তারিখ সন্ধ্যার পর থেকে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত। 8 তারিখের পর থেকে আমাদের মোহ ভাঙতে শুরু করে। এর মূল কারণটা হলো যে সমন্বয়ক হিসেবে যারা তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের যে চলাফেরা, কথাবার্তা, আচরণ, তারপরে সকল বিষয়ে তাদের অংশগ্রহণ, এই জিনিসগুলো আমাদের যে পাবলিক পারসেপশন, সাধারণ মানুষের যে পাবলিক পারসেপশন, এটার সঙ্গে মিলছে না। আমাদের দেশে কি সবাই শিক্ষকদেরকে সম্মান করে, মুরব্বীদের হাতে ক্ষমতা রাখতে চায়, তরুণদেরকে আমরা এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকার মতো 22 বছর 23 বছর ছেলের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার মতো মন মানসিকতা, উদারতা আমাদের দেশে এখন পর্যন্ত আসেনি। আমাদের দেশে এখনো পর্যন্ত 60 বছর না হলে, আগে বলা হতো 40 বছর, এখন 60 বছর, মানে 60 বছর না হওয়া পর্যন্ত একজন লোককে মনে করা হয় যে তার মধ্যে থেকে এখনো বালক সুলভ বন্ধ যায়নি। তো বিফোর 60 ইয়ার্স কোনো একটা লোকে খুব দায়িত্বপূর্ণ পদে দিলেই মানুষ ঠাট্টা মস্করা করে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। তো এই কারণে অনেকে এই তাদের চোখ টাটাচ্ছে, মানে এখন যারা শাসন ক্ষমতা পরিচালনা করছেন তাদেরকে দেখে অনেকের চোখ টাটাচ্ছে। এটা আমাদের একটা স্বাভাবিক বিষয়। তো দ্বিতীয় যে বিষয়টি হলো যে আমাদের যে এই আন্দোলনটি আছে, এই আন্দোলনটির মালিকানা নিয়ে এখন বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। যারা ক্ষমতা আছেন তাদের আর্ট অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে মুখের কথা, সব মিলিয়ে মনে হচ্ছে যে পুরো জিনিসটাই তারা করেছেন। আর রাজনৈতিক দলগুলো গত 15 বছরে যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বা সাধারণ মানুষের অংশগ্রহণ করেছেন, তাদের সবার বক্তব্যটা হলো যে আমরা এই কাজটা করেছি। আবার সেনাবাহিনীর একটা অংশ, পুলিশ বাহিনীর অংশ, তাদেরও বক্তব্য হলো শেষ সময় আমরা যদি এখানে সমর্থন না দিতাম তাহলে হয়তো এইভাবে ঘটনাটা ঘটতো না। কিন্তু ঘটনা যতই আলাপ আলোচনা হচ্ছে, এটি আমাদের যে সফলতা, এই গণ আন্দোলনের সফলতা, এই সফলতাকে ম্লান করছে, বিতর্কিত করছে। এবং বিতর্কিত করছে এই কারণে যে সেই গত 1 মাসে আমরা দৃশ্যমান, মানে শেখ হাসিনার যে ব্যর্থতা, তার বিপরীতে আমরা কোনো সফলতা এখন পর্যন্ত প্রদর্শন করতে পারি না। আমরা এখন পর্যন্ত মানুষকে স্বপ্ন দেখাতে পারিনি যে ইউ ক্যান ডিপেন্ড অন আস। কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, সব জায়গা থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এর যে ধারাবাহিকতা, সব মিলিয়ে এত হতাশা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে যে মানুষ ধৈর্য ধারণ করতে পারছে না। তো এই জায়গাগুলোকে যে স্পেস দিয়ে, মানে যে বক্তব্য দিয়ে, যে রাজনৈতিক নেতৃত্ব দিয়ে মানুষদেরকে ঠান্ডা রাখা যায়, কুল রাখা যায়, সেই কাজগুলো বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা পারছেন না। দ্বিতীয়ত, রাষ্ট্রের একটা প্রধান এলিমেন্ট হলো ক্ষমতা প্রয়োগ, অ্যাবসলিউট ক্ষমতা প্রয়োগ। এবং সেই ক্ষমতা প্রয়োগে তার কোনো, যাকে বলা হয়, এখানে কোনো সতীন থাকা চলবে না, দ্বিধা থাকা চলবে না, দ্বন্দ্ব থাকা চলবে না। এই ক্ষমতা প্রয়োগে মানে একেবারে যিনি রাজা হবেন তার ধ্বংসাত্মক ক্ষমতা থাকবে অনেক বেশি, এবং সেই ধ্বংসাত্মক ক্ষমতা হলো দুষ্টের বিরুদ্ধে এবং শিষ্টের পক্ষে। এখন গার্মেন্টসের যে সকল লোকজন ব্যবসা বাণিজ্য করছেন, তাদেরকে আপনি কোনো স্বপ্ন দেখাতে পারবেন। এক একজনের 30-40 হাজার